আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। হামাসকে হারানো সম্ভব নয় স্বীকার করলেন ইসরায়েলি মন্ত্রী। বাংলাদেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। নির্বাচনে জিতে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ। লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভারতের রাজনীতির মাঠ, সঙ্গে দলবদলের খেলা। এবার বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফাতে সেনা অভিযান চালানোর বিষয়ে আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, রাফাতে সেনা অভিযান না চালাতে সমালোচকদের অনেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে। তারা আসলে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় মেনে নিতে বলছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে ইঙ্গিত দিলেন, আন্তর্জাতিক চাপ বা নতুন জিম্মি বিনিময় চুক্তির তোয়াক্কা না করেই রাফা প্রবেশ করবেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের রাফাতে অভিযান থেকে বিরত রাখতে চায় তারা মূলত হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধে পরাজয় মেনে নিতে বলছেন। আমি তা হতে দেব না। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। গত 4 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজার প্রায় সব অঞ্চলে স্থূল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাকি আছে শুধু সর্বদক্ষিণে মিশর সীমান্তবর্তী রাফা। ইসরায়েলের হামলার মুখে প্রাণ বাঁচাতে সেখানে আশ্রয় নিয়েছেন উপত্যকাটির প্রায় 14 লাখ ফিলিস্তিনি। খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সেখানে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বেশ কয়েকটি পশ্চিমা মিত্র তেল আবিবকে সতর্ক করেছে যে বর্তমান পরিস্থিতিতে রাফাতে হামলা করা হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। রাফাতে ইসরায়েলের অভিযান নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে শনিবার দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা যদি এটা অর্জন করেও ফেলি তারপরও রাফা প্রবেশ করব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করে বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল যতদিন আমার নেতৃত্বে থাকবে ততদিন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির তীব্র বিরোধিতা করে যাব। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে সন্ত্রাসবাদের জন্য সবচেয়ে বড় উপহার, আর এটা ভবিষ্যতের কোনো শান্তি চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াবে। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাতের অর্থ পৃথিবীর 3য় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে। তবে এমন দৃশ্যপট কেউই চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ 1962 সালের ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর সংকটে নিমজ্জিত করেছে। পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইউক্রেনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন না বলেও মন্তব্য করেছেন। গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে পদাতিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন, যদিও অধিকাংশ পশ্চিমা মিত্র ম্যাক্রনের সঙ্গে একমত হননি। রয়টার্স এ নিয়ে পুতিনের কাছে মন্তব্য জানতে চাইলে তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। পুতিন বলেছিলেন, আধুনিক বিশ্বে সবই সম্ভব, অর্থাৎ পশ্চিমারা ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করলে রাশিয়া তার কাছে থাকা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। রোববার সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা VTSIOM। জরিপ অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 87.8% ভোট পেয়ে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এই জরিপ করা হয়। গত 14 মার্চ ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে, বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলিদের প্রবেশ করতে দেয় না। দেশগুলো হচ্ছে আলজেরিয়া,
গত 14 মার্চ ওয়ার্ল্ড অফ স্ট্যাটিক্স একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলিদের প্রবেশ করতে দেয় না। দেশগুলো হচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। মূলত এগুলো সবই মুসলিম প্রধান দেশ, যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতিও প্রকাশ করে ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে ইসরায়েলি পাসপোর্টকে বৈধ হিসেবেও গণ্য করে না তারা। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স তালিকাটি প্রকাশ করার পর দখলদার ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শুধু বলেছে, ঠিক আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। গত শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভ করেন কয়েক হাজার ইসরায়েলি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি সরকার যেভাবে যুদ্ধ পরিচালনা করছে সে বিষয়ে দেশটির সাধারণ জনগণ বেশ ক্ষুব্ধ। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়েও ইসরায়েলি সরকারের ব্যর্থতায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ী নেতানিয়াহুর, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি নিয়ে ক্ষুব্ধ। কারণ এই সরকারের নীতির কারণেই গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি করে আনা যাচ্ছে না। জিম্মিদের মুক্ত করে আনার চেয়ে নিজের স্বার্থ রক্ষার বিষয়ে বেশি জোর দিচ্ছেন নেতানিয়াহু। রোববার যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের কাতারে সফর করার কথা। 163 দিন ধরে চলা এই যুদ্ধ নিয়ে অনেক ইসরায়েলি ধৈর্যহারা হয়ে পড়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 31,553 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 73,546 জন। লোকসভা ভোটের দামামা বেজে গেল। দিল্লি বাড়ির অধিকর্তা কে হবে তা নিয়ে শুরু হলো লড়াই। শনিবার তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধির প্রয়োগ শুরু হয়ে গেছে। লোকসভা ভোটের সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটও হবে কয়েকটি উপনির্বাচনও। নির্বাচন হবে রাজ্য ভিত্তিক, 1 দফা 7 দফা ভিত্তিক। অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে ভোটটা অনেকটাই আলোচিত হয়, কারণ সেখানে তারকা প্রার্থীর ছড়াছড়ি। ইতিমধ্যে ভোটের প্রচারও শুরু হয়েছে। এর সঙ্গে শুরু হয়েছে দলবদলের খেলা। 97 কোটি ভোটারদের দেশে নির্বাচনটা সফলতার সঙ্গে সম্পন্ন করতে চ্যালেঞ্জও কম নয় বলে মনে করেন বিশ্লেষকরা। সব চ্যালেঞ্জের অবসান ঘটবে 4 জুন ফল ঘোষণার পর। জানা যাবে দিল্লি বাড়িতে উঠবে কোন দলের প্রধানমন্ত্রী। এক নজরে ভোটের তফসিল ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের সূচনা হয়ে গেল। সত্যিই তাই, বিশ্বে এত ভোটার আর কোনো দেশে নেই। প্রধান নির্বাচন কমিশনার রাজীব জানিয়েছেন, মোট 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে 19 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হবে 26 এপ্রিল, তৃতীয় দফার ভোট হবে 7 মে, চতুর্থ দফার ভোট হবে 13 মে, পঞ্চম দফার ভোট হবে 20 মে, ষষ্ঠ দফার ভোট হবে 25 মে, সপ্তম দফার ভোট হবে 1 জুন। 4 জুন ভোট গণনা ও ফলাফল। 18তম লোকসভা ভোট শুরু হবে আগামী 19 এপ্রিল এবং শেষ হবে 1 জুন। ভারতে মোট 543টি লোকসভা আসনে এই নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে 4 রাজ্যে। একই সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে 13টি রাজ্যে। নারী ভোটারের সংখ্যা 47 কোটি 10 লাখ ও পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। নির্বাচনে ব্যবহার হচ্ছে 55 লাখ ইভিএম, 10,50,000 ভোট কেন্দ্র, 1.5 কোটি পোলিং অফিসার। প্রথমবার ভোট দেবেন 1 কোটি 80 লাখ। 100 বছরের বেশি বয়সের ভোটারের সংখ্যা 2,18,000। 85 বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 82 লাখ। তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা 48,000। আছে যত চ্যালেঞ্জ। সহিংসতা মুক্ত ভোট করানোর ব্যাপারে বদ্ধপরিকর থাকার কথা জানিয়েও জাতীয় নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে তাদের সামনে চ্যালেঞ্জ 4M অর্থাৎ 4টি ম। তবে সেগুলোর মোকাবিলা করার বিষয়েও গুচ্ছ পরিকল্পনার কথা জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই 4টি এম কি? রাজীব জানিয়েছেন, মাসল, মানি, মিস ইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। রাজীব জানিয়েছেন, ভোটে অর্থের লেনদেন রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন
কোনো নেতা বা নেত্রী যদি কোথাও চার্টার বিমান বা চপার নিয়ে প্রচারে যান, প্রয়োজনে পুলিশ বা বাহিনী সেখানেও তল্লাশি চালাতে পারে। আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলোতে নজরদারির জন্য ড্রোন উড়বে বলেও জানিয়েছেন তিনি জানান, আমাদের সময় কমিশনের কাজকে অনেক গুছিয়ে করার চেষ্টা করেছি, যে কারণে এই সময় আদালতেও কমিশনের ভূমিকা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেনি। তার দাবি, গত 2 বছরে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে সব মিলিয়ে 3,400 কোটি রুপি নগদ উদ্ধার করেছে কমিশনার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।